বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। দর্শক, বিপদের বন্ধু আয়োজনে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আপনারা জানেন যে জাতীয় শোক দিবসে 3 দিন ব্যাপী আমাদের যে আয়োজন, আমরা শিরোনাম রেখেছি বিপদের বন্ধু। অর্থাৎ বাঙালি জাতির সবসময় দুর্যোগে আমরা যেমন বঙ্গবন্ধুকে পাশে পেয়েছি এবং এখনও এই বৈশ্বিক মহামারীর সময়ে তার দেখানো পথ, নীতি, আদর্শ, ভাষণ, বক্তৃতা, চিঠি সব কিছুর মধ্যে এমন একটা বিষয় পাই যেখানে ভয়কে জয় করার একটা মন্ত্র থাকে। আমরা এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রখ্যাত অভিনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠক, মুক্তিযোদ্ধা এবং ভাষা সৈনিক। মানে কোন পরিচয়টা দিব এটা নিয়ে আমরাই অনেক ইয়ের মধ্যে পড়ে যাই। সৈয়দ হাসান ইমাম স্যারকে আমরা পেয়েছি। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং যে কথা বলছিলাম যে বাঙালি জাতির সব সময়ে এই আগস্ট মাস তো সবসময়ই আসে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে সংস্কৃতির ক্ষেত্রে আমরা যে ধরনের কর্মসূচি, কর্মকাণ্ড জাতির পিতার নানাভাবে দেখি, সেটি কিন্তু দারুণভাবে আমাকে উদ্বুদ্ধ করে। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে আমরা বেগম মুজিবের জন্মদিন পালন করলাম 8 আগস্ট, এবং সে সময়ও এই কথাগুলো নানাভাবে এসছে যে একটি পরিবার, তার পরিবারের যে সাংস্কৃতিক রুচিবোধ, সেটি কিন্তু জাতির রুচিবোধে অনেক বেশি ভূমিকা রাখে। অর্থাৎ আমরা যদি বাঙালি সংস্কৃতির হই এবং আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকি, তাহলে আমরা বাংলাদেশের মানুষকে বাঙালি সংস্কৃতির চেতনায় উদ্বুদ্ধ করতে পারি। আমরা প্রায়শই বলি যে রুচি, ব্যক্তিগত টেস্ট, সেটি তো একেবারে একটা চর্চার ব্যাপার। আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল যে বিশেষ করে লতা মঙ্গেশকর ঢাকায় এলেন কি এলেন না, এরকম একটি বিষয় নিয়ে যারা আমাদের এখন অনেক বেশি গবেষণা নিয়ে থাকেন, তারা কেউ বলছেন আসেননি। আপনাকে বললাম, আপনি বললেন, আপনি তারিখ বলে টলে দিলেন। এবং বাংলাদেশের ইতিহাসে একটি মাত্র বাড়িতে তিনি গান গেয়েছিলেন এবং সেই গানটি আমরা সেই গানটি একটু শুনিয়ে আপনার একটু মানে এই বিপদের দিনে মানে সেটিও আমাদের সহায়ক, আমাদের প্রেরণা এবং সব কিছু মিলে আমরা একটু যাব। স্যার, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং আমরা একটু 1972 সালে লতা মঙ্গেশকর এসেছিলেন, সেই গানটি শুনিয়ে আমাদের আজকে অনুষ্ঠান শুরু করতে চাই। 1972 সালে লতা মঙ্গেশকর ঢাকায় আসেন, গান করেন একটি মাত্র ঘরোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বাড়িতে। বেগম মুজিব তাকে গাইতে বলেন। শ্রদ্ধা যে মানে এই কাজগুলো করা এবং যে কথা বলছিলাম যে বিপদের দিনে আমরা সবসময় বঙ্গবন্ধুকে পাই, অনেক কাছ থেকে দেখার সুযোগ, কি যুক্ত করবেন হাসান ইমাম? 1971 সালের মুক্তিযুদ্ধের পরে 72 সালের জানুয়ারি মাসে তখনও ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে অবস্থান করছেন। তাদেরকে
একটু আনন্দ দেওয়ার জন্য ভারত থেকে বড় একটি সাংস্কৃতিক প্রতিনিধি দল এসেছিলেন। সুনীল দত্ত এসেছিলেন, লতা মঙ্গেশকর এসেছিলেন, তারপরে তখন সঞ্জয় ছোট ও এসেছিল, অনেকে এসেছিলেন, মালা সিনহা এসেছিলেন, নার্গিস এসেছিলেন। তো একটা বিরাট সাংস্কৃতিক দল আসে। তো সেই দল যখন আসে তখন আমাদের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ছিলেন তখন হোসেন আলী সাহেব। হোসেন আলী সাহেব আমাকে ফোন করলেন যে আপনি একটু আসুন, আপনার সঙ্গে কথা আছে। তো আমি সচিবালয়ে গেলাম। তো হোসেন আলী সাহেব বললেন যে এত বড় একটা সাংস্কৃতিক দল এসছে, দেশ যুদ্ধ বিধ্বস্ত, মানুষের মন ভারাক্রান্ত, স্বজন হারানোর ব্যথা, এই সময়ে একটা আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান জনগণের জন্য করতে চাই, এত বড় একটা ডেলিগেশন, এত কালচারাল সংস্কৃতির দল এসছে, তো এটা করতে চাই আমরা সারওয়ার্দী উদ্যানে। তো আমার তো অনেক প্রোটোকলের বাধা, আপনি তো জনগণ, মানে আপনার কোনো প্রোটোকলের বাধা নেই, আপনি ফাইলটা নিয়ে যেয়ে বঙ্গবন্ধুর কাছ থেকে অনুমতি এনে দেন। তা আমি গেলাম বঙ্গবন্ধুর কাছে ফাইলটা নিয়ে। আমাদের তো তখন অত সিকিউরিটির ব্যাপার ছিল না, আমরা সরাসরি ঢুকে যেতাম বঙ্গবন্ধুর কাছে। তো তখন এই রমনা পার্কের এখানে বঙ্গবন্ধুর গণভবন, যেটা এখন বোধহয় কি বাড়িটার নাম ভুলে গেছি, যাই হোক, তো রানীর বাড়ি বলতো আগে। সেইখানে গেলাম, বঙ্গবন্ধু আমার কথা শুনে আমাকে বললেন তোর কি মাথা খারাপ হয়েছে? এখন অনেকের হাতে অস্ত্র, আমাদের যারা রাজাকার ছিল পাকিস্তানের পক্ষে তাদের হাতে অস্ত্র, এই এত লোক ভিড় হবে, লতা মঙ্গেশকর, সুনীল দত্ত, নার্গিসের, মালা সিনহাদের মতো শিল্পীরা এসেছে, অসংখ্য ভিড় হবে, এই ভিড় সামাল দিয়ে নিরাপত্তা দেওয়া ওদের আমাদের পক্ষে সম্ভব না। কেউ যদি একটা গুলি করে মেরে ফেলে লতা মঙ্গেশকরকে তখন কি হবে? যা তুই হোসেন আলীকে বল যে এসব হবে না, এখন এটা করা যাবে না। তা আমি দেখলাম খুব যুক্তিসঙ্গত কথা। আমি ফিরে এসে হোসেন আলী সাহেবকে বললাম, তখন চাঁদমিয়া ডেকোরেটরকে অর্ডার দেওয়া হয়ে গেছিল যে প্যান্ডেল ট্যান্ডেল বানানোর, আবার সেই অর্ডার ক্যান্সেল করা হলো। তো সন্ধ্যাবেলায় তখন ওই পিলখানা, যেটা এখন বিডিআর ছিল, সেইটার বিডিআর ক্যাম্পের ওখানে তখন ইপিআর মাত্র বিডিআর হয়েছে। তো সেই সময় ওই ক্যাম্পের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর জন্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হলো সন্ধ্যেবেলায়। আমি যে তখন প্রচন্ড শীত, ডিসেম্বর মাস, কত তারিখ ঠিক আমার মনে পড়ছে না, প্রচন্ড শীত। তার মধ্যে লতা মঙ্গেশকর আসলেন, মাটির ঢিপির মতো ছিল, সেইখানে শতরঞ্জি বিছিয়ে উপরে ত্রিপল টাঙিয়ে স্টেজ করা হয়েছে। এই পা রাখা যায় না মাটিতে, এত ঠান্ডা, তখন অনেক শীত পড়তো। তো লতা মঙ্গেশকর জুতো পায়ে দিয়ে গান করতেন না, তিনি বাইরে জুতোটা খুলে ভিতরে মাইকে যে গান করলেন, এবং সেই গান তখন সেই ভারতীয় সেনাবাহিনীর অনুষ্ঠানের জন্য আমরাও অনেকে ছিলাম যারা আমরা এটা অর্গানাইজ করছিলাম। তো সেই দেখলাম যে লতা মঙ্গেশকরের যে সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং ভক্তি এবং বাংলাদেশের প্রতি ভালোবাসা। পরে লতা মঙ্গেশকর ফিরে গিয়ে আমাকে একটা চিঠি লিখেছিলেন ধন্যবাদ জানিয়ে। তো যাই হোক, সেই বঙ্গবন্ধু এই কথা তাৎক্ষণিকভাবে তিনি যে চিন্তা করতে পারতেন, আমাদের মাথায় সবসময় সেটা আসতো। এবং আমরা হাসান ইমাম আমরা বলছি যে বিপদের বন্ধু, এবং নানাভাবে বা একটা মানুষ যদি বাঙালি সংস্কৃতিতে উদ্বুদ্ধ হয়, দেশটাও কিন্তু উদ্বুদ্ধ হয়, এবং সেই চেষ্টাটি বঙ্গবন্ধুর মধ্যে ছিল। এই ধারাবাহিকতায় আমরা বিপদের বন্ধু বলতে পারি কিনা বঙ্গবন্ধুকে? আমি প্রশ্নটা ঠিক বুঝিনি। না, আমরা বলছি যে নানা পর্যায়ে আমরা দেখেছি যে সাংস্কৃতিক বাঙালি সংস্কৃতি, অর্থাৎ রাষ্ট্রের প্রধান যদি এই সংস্কৃতির ধারক বাহক হয়, মন মানসিকতা যদি এই সংস্কৃতির হয়, তাহলে কিন্তু রাষ্ট্রের পলিসির মধ্যে এই সংস্কৃতিটি ঢোকে। আমি একটু সহজ করে বলি যে 1972 সালে টাঙ্গাইল বক্তৃতায় গিয়ে বঙ্গবন্ধু বলছেন এই রাষ্ট্রের পলিসি হবে, ফিলোসফি হবে, দর্শন হবে সবার উপরে মানুষ সত্য। এই যে বলা, এটি তো বঙ্গবন্ধুর পক্ষেই বলা সম্ভব, তাই না? বঙ্গবন্ধু
আর বাংলার মানুষকে যতটা ভালোবাসতেন, বাংলার সংস্কৃতিকে ততটাই ভালোবাসতেন। এবং সেই জন্যই তিনি পাকিস্তান আমলেও যখন যুক্তফ্রন্ট তখন আওয়ামী লীগ সরকার, আতাউর রহমান সাহেব মুখ্যমন্ত্রী, তখন তিনি শিল্প ও মন্ত্রী ছিলেন, তো সেই সময়ে বাণিজ্য শিল্প মন্ত্রী, তখনই তিনি মুক্তধারা বলে একটা সংগঠন করেছিলেন, যে তিনি আমাদের সেই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। তার যে বন্ধুরা ছিলেন তাদের মধ্যে আলম ভাই ছিলেন সচিব, আলম ভাই ছিলেন এই সংগঠনের সচিব, আর এ কে এম আহসান ছিলেন সংগঠনের সভাপতি। তো যাই হোক, সেই প্রথম মিটিং এ বঙ্গবন্ধু বলেছিলেন যে রাজনীতি এবং সংস্কৃতি হাতে হাত মিলিয়ে যেতে হবে, এবং এতদিনের প্রচারের ফলে যে মানুষের মনে যে কলুষ যুক্ত হয়েছে, সেগুলিকে কলুষ মুক্ত করে বাঙালিকে আবার বাঙালি করে তুলতে হবে, বাঙালিকে আবার জাতীয় মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত করতে হবে। স্যার, আমি আসবো আপনার কাছে। আমার সঙ্গে মানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম আছেন, তার কাছে আমরা একটু যাব। এবং শুধু তাজুল ইসলাম এবং আপনাকে একটু মনে করিয়ে রাখা যে এই যে বিপদের দিনের বন্ধু আমরা বলছি বঙ্গবন্ধুকে, আজকে এই কোভিড-19 মধ্যে অনেকেই অনেক কথা বলছেন, কিন্তু তার দেখানো পথ ধরে আমি যদিও আপনাকে পেয়েছি, আবারও তাজুল ইসলাম, স্থানীয় সরকার ভাবনা, স্থানীয় মানুষ তাদের নিয়েও কত ভাবনা, বা আমরা বঙ্গবন্ধুর সঙ্গে নানা পর্যায়ে যে সমস্ত মানুষের পরিচয়, যেমন আপনি সেই সময় বলছিলেন লতা মঙ্গেশকর থেকে শুরু করে সবাই এসেছিল, কিন্তু তার পরের মাস অর্থাৎ ৭২ সালের ফেব্রুয়ারি মাসে যখন আমরা সত্যজিৎ রায়কে ঢাকায় দেখি এবং শ্যামল মিত্রকে ঢাকায় দেখি, তখন কিন্তু আমাদের শ্রদ্ধা ভক্তি, আবার এই মানুষগুলো বঙ্গবন্ধুকে যেভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখতেন, মনে হয় যেন তারই ঘরের একজন মানুষ। আমরা একটা ছোট্ট একটা গানের অংশ, বিখ্যাত একটা গানের অংশ, বাঙালি সংস্কৃতি, বা আমরা বলছি বিপদের বন্ধু, কিন্তু বঙ্গবন্ধু তার বিপদের সময়ে কাদের কাছ থেকে অনুপ্রেরণা পেতেন, কোন কবিতা পড়তেন, কোন গান ভালোবাসতেন, সেটিও একটি ব্যাখ্যা আমরা একটু শুনবো। শুনে আমাদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী আছে, তার কাছ থেকে স্থানীয় সরকার ভাবনার বিষয় নিয়েও একটু শুনবো। বিপদের দিনে আমরা একটু শ্যামল মিত্রের গানটা একটু শুনবো, শুনে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে যাব। সেদিন ছিল ১৯ ফেব্রুয়ারি ৭২। ছবিতে এক পাশে বঙ্গবন্ধু, আরেক পাশে শ্যামল মিত্র, মাঝে সত্যজিৎ রায়কে অনেকটা সাক্ষী রেখেই শ্যামলকে বললেন, এমন একটা গান কি করে করতে পারলেন? তোমার জীবন যেন কাহিনীর মতো, হে বিজয়ী বীর ছিল জয় তব ব্রত, ধূপেরই মতো যেন মরণেরই সুখে, তোমারই জীবন তুমি দিলে হাসি মুখে, এ কথা কখনো যেন না ভুলে যাই, তুমি আছো মন বলে তাই, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। বিশেষ ধরনের একটি শ্রদ্ধা এটিএন নিউজের। হাসান ইমাম, আসবো আপনার কাছে। বঙ্গবন্ধুর অন্যতম একটি প্রিয় গান, তিনি যেখান থেকে বিপদ জয়ের মন্ত্র পেতেন। তাজুল ইসলাম, আপনার কাছ থেকে শুনবো যে স্থানীয় সরকার ভাবনা, অর্থাৎ সাধারণ মানুষকে শত বিপদ থেকে কিভাবে রক্ষা করতেন বঙ্গবন্ধু। তাজুল ইসলাম, কি যুক্ত করবেন? বঙ্গবন্ধু বাংলার সকল মানুষকে অকৃত্রিমভাবে ভালোবাসতেন। মেধা যোগ্যতায় একজন পরিপূর্ণ মানুষ, বুঝতেন কি করে মানুষের সমস্যার সমাধান করা যায়, কি করে মানুষকে উন্নত জীবন দেওয়া যায়। তো এই সমস্ত ভাবনা, চিন্তা, দর্শন সবগুলাকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধু বহুমাত্রিক পরিকল্পনা নিয়েছেন এবং ধ্বংসস্তূপ দেশকে
কি করে দ্রুত মানুষের জন্য একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করা যায়, সেই জন্য উনি অনেক পরিকল্পনা নিয়ে কাজ আরম্ভ করেছেন। এখানে যে একটা জিনিস খুবই আপনার অভিপ্রত যে আমরা উল্লেখ করার মতো, যেমন দেখুন, বাংলাদেশ স্বাধীন হলো, যত্রতত্র অস্ত্র শস্ত্র ছড়াইয়ে ছিটিয়েছিল, মানুষের বাড়িতে খাদ্য নেই, রাস্তাঘাট সব ব্রিজ কালভার সব বিচ্ছিন্ন, সব ধ্বংসপ্রাপ্ত, শিল্প কারখানাগুলো অচল, কোর্ট কাছারি ব্যাংক বিমা কোনো কিছুই নেই। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সবগুলা ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা সহ সমস্ত হাইওয়ে গুলার ব্রিজ গুলাকে যে কোনো ভাবে হোক, আমরা এখন তুলনা যদি করি, একটা ব্রিজ করতে আমাদের 3-4 বছর 5 বছর সময় লেগে যায়, 1 বছর 1.5 বছর সময় লেগে যায়। হাজার হাজার ব্রিজ করে সমস্ত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে। ভৈরবের ব্রিজ ভাঙা ছিল, সেই ব্রিজটাকে সেটাকে অল্প সময়ের ব্যবধানে বঙ্গবন্ধু জীবন দশায় তিনি প্রতিস্থাপন করেছেন, নতুন করে পুনর্নির্মাণ করেছেন। তার সাথে যদি আমি তুলনা করি, আপনাকে বলি যে চট্টগ্রামে 1991 সনে বেগম জিয়া যখন ক্ষমতা আসলেন, ঠিক অনতিকাল পরেই একটা প্রলয়ঙ্কারী জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় হলো। সেখানে আমানার সার, সেখানে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা একটা জাহাজ সেখানে প্রচন্ড বেগে সেখানে আঘাত করার পরিপ্রেক্ষিতে ক্ষত বিক্ষত হয়েছিল, নষ্ট হয়ে গেছিল। এই ব্রিজটা দেখা যাচ্ছে যে এই বেগম জিয়ার ক্ষমতাকালীন সময় কিন্তু পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি। আমি তুলনাটা এই জন্য করলাম যে এখনো দেখা যায় যে কোন জাদুঘরির কারণে বঙ্গবন্ধু সমস্ত এরকম যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে। কৃষকের ঘরে ধান ছিল না, সে কৃষি উৎপাদন বৃদ্ধি করে দেশকে একটা মাত্রায় নিয়ে আসতে চেয়েছেন। চট্টগ্রাম বন্দরে মাইন পোতা ছিল। আপনারা জানেন যে তখন ভারতের শ্রীমতী ইন্দিরা গান্ধীকে টেলিফোন অনুরোধ করে কলকাতা বন্দর ব্যবহার করা হয়েছিল বাংলাদেশের জন্য আনিত রিলিফ সামগ্রী যাতে নাকি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছতে পারে। সেখানে একটা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় যে বঙ্গবন্ধুর এই যে বিদেশ থেকে জিনিসপত্র এনে ভারতের কলকাতা বন্দর থেকে আবার ট্রাকে করে এখানে আসা হতো। তখনকার বঙ্গবন্ধুর সমালোচকরা, বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা বিভিন্ন প্রচার করতে সক্ষম হয়েছে যে গণকণ্ঠ একটা পত্রিকা ছিল জাসদের, ওই পত্রিকায় তখন ছাপানো হয়েছিল বাংলাদেশের মানুষের জন্য আনিত পণ্য বঙ্গবন্ধু সরকার ভারতের কাছে কিভাবে বিক্রি করে দিয়েছে। মানে এটা যে কিভাবে সরকারকে এক্সপ্লয়েট করা হয়েছে, কিভাবে বঙ্গবন্ধুর ইমেজকে নষ্ট করার জন্য কাজ করা হয়েছে। সেনাবাহিনী আজকে আপনি মনে করেন যে আমাদের একটা লোক অ্যাপয়েন্টমেন্ট দিতে 2 জন 4 জন 50 জন 1000 2000 লোক অ্যাপয়েন্টমেন্ট দিতে আমাদের 1 বছর 1.5 বছর পিএসসি আমাদের সময় নেই। 2 বছর 3 বছর লেগে 1 বছর 1.5 বছর আগে আমরা একটা বেসকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি না। কিন্তু বঙ্গবন্ধু তো সে 3.5 বছর না, 1 বছরের মাথাতে সমস্ত সেই সমস্ত কোর্ট কাছারি ব্যাংক বিমা অফিস আদালত সবকিছু পুনর্গঠন করেছিলেন। সো ইট ইজ এ লাইক এ ম্যাজিক। এবং আপনি দেখেন যে দেশটাতে শুধুমাত্র বুকানাঙ্গা 7.5 কোটি মানুষ আর বুভুক্ষ মানুষ ছাড়া আর কিছু ছিল না, ধ্বংসপ্রাপ্ত দেশ ছাড়া। তো সেটাকে সেই বঙ্গবন্ধু সেই সময়ে 7.8% জিডিপি গ্রোথ উনি অ্যাচিভ করেছেন, যেটা নাকি বঙ্গবন্ধু মরার পরে এটা 2-3% এসেছে। এরপরে আপনার মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর হয়তো আজকের এই দীর্ঘদিন ব্যবধানে আমরা সেটাকে ব্রেক করতে পেরেছি। তো এটা ছিল বঙ্গবন্ধুর নেতৃত্ব। এখানে অপুরন্ত ভালোবাসা মানুষের জন্য এবং মেধা বুদ্ধি যোগ্যতায় পরিপূর্ণ মানবতার পক্ষের একজন মানুষ হিসেবে বঙ্গবন্ধু উনি এই কাজগুলো করতে পেরেছেন এবং অপুরন্ত প্রাণ শক্তি ছিল। আমরা দেখেছি দিনের পর দিন রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ছুটেছেন, কৃষকের কাছে গিয়েছেন, বস্তিতে গিয়েছেন, নিরন্ন মানুষের কাছে গিয়েছেন, শিক্ষকদের সমস্ত প্রাইমারি স্কুলগুলোকে শিক্ষকদেরকে জাতীয়করণ করেছেন বঙ্গবন্ধু। জাতীয়করণ করে সেখানে তাদেরকে দুঃসময় যে সময় আমাদের দেশে কিছু নেই,
ওই সময় বঙ্গবন্ধু জাতীয়করণ করে শিক্ষকদেরকে বেতন দেওয়ার ব্যবস্থা জি, করেছেন। এই যে আমরা এই বৈশ্বিক মহামারী এবং কোভিড মোকাবেলায় বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, অন্তত সব দিক থেকেই আমরা বলবো এখনো পর্যন্ত ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানেও কিন্তু বঙ্গবন্ধু নীতি সহায়তা এবং অন্যান্য বিষয়গুলো আছে। আবার ৭২ সালের শিমুল মিত্রের গানটা যেমনটা শুনলাম, সবকিছু মিলিয়ে কি যুক্ত করবেন? আজকে আমরা যে অবস্থায় আছি, শুধু আমরাই না, সারা পৃথিবীর মানুষ যে অবস্থায় আছে, সেখানে একটা যুদ্ধ চলছে, অদৃশ্য যুদ্ধ। বিজ্ঞানের সঙ্গে প্রকৃতির একটা যুদ্ধ চলছে। সেই যুদ্ধে আমরা প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতে চাই এবং সেই জন্যে বিজ্ঞানকে ব্যবহার করতে চাই। যারা অবৈজ্ঞানিক কথা বলছেন তাদের কথা বলবো না আমি। যারা বৈজ্ঞানিক কথা বলছেন তারা, আমরা ছোটবেলা থেকেই অনেক এরকম মহামারী দেখে এসেছি। আমি তো ইংরেজ আমলের জন্মগ্রহণ করেছি, 85 বছর বয়স হয়ে গেল, অনেক কিছু দেখেছি। আগে দেখেছি প্লেগ, আমি দেখিনি, কিন্তু আমরা দেখেছি তখন যে কলেরা দেখেছি, কলেরার টিকা ছিল না, কত মানুষ মারা গেছে, গ্রাম ছেড়ে পালিয়ে যেত মানুষ। তারপরে আমরা দেখেছি গুটি বসন্ত, দেখেছি ম্যালেরিয়া, দেখেছি। সেগুলিকে জয় করেছে বিজ্ঞান। আমরা পরবর্তীতে এর থেকে মুক্তি পেয়েছি, এগুলি সাধারণ। এমনকি টিউবারকুলোসিস দেখেছি, ক্ষয় রোগ, সেই রোগ থেকেও আমাদের মুক্তি দিয়েছে বিজ্ঞান। আমরা আশা করব যে বিজ্ঞান এবারও জয়যুক্ত হবে এবং মানুষ জয়ী হবে, এবং বিজ্ঞান আমরা পরিবেশের সঙ্গে যে অসহযোগিতা করছি অতি লোভে, সেগুলি বাদ দিয়ে আমরা পরিবেশের সঙ্গে সহ অবস্থান করতে শিখবো এই করোনার থেকে, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের আর দুর্যোগ না হয় সেজন্য প্রকৃতির সঙ্গে আমাদের সহ অবস্থান করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। একদম 1 মিনিট সময় আপনি পাবেন, কারণ প্রধানমন্ত্রী বক্তব্য মঞ্চে উঠে দাঁড়িয়েছেন, যে কোনো মুহূর্তে বক্তব্য রাখবেন। 1 মিনিট সময় আপনি পাবেন মাননীয় মন্ত্রী। একটা প্রশ্ন ছিল যে স্থানীয় সরকার ব্যবস্থাপনা নিয়ে বঙ্গবন্ধু। স্থানীয় সরকার ব্যবস্থাপনা হলো যে আপনার, আমরা ডেমোক্রেটাইজেশনের কথা বলি, গণতন্ত্রের কথা বলি। গণতন্ত্রের অর্থ হলো যে স্থানীয় সরকার ব্যবস্থাপনাগুলোর যে সমস্ত ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, আপনার সহ জেলা পরিষদ, সামগ্রিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর সাথে জনগণের একটা নিবিড় সম্পর্ক আছে, একটা সেতু বন্ধন আছে। এবং সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যত বেশি শক্তিশালী করা যাবে এবং যেগুলো জনমুখী করা যাবে, এবং তাদেরকে দায়িত্ব দিয়ে দায়িত্ব নাকি সঠিকভাবে পালন করার ব্যবস্থাটা আমরা যখন যত বেশি তত যৌক্তিকভাবে এবং শক্তিশালী করতে পারবো, তত বেশি এই প্রতিষ্ঠানগুলো মানুষের কল্যাণজনক হবে। আর এগুলো প্রতিষ্ঠানগুলো যদি মানুষের কল্যাণমুখী হয়, তাহলে এই প্রতিষ্ঠানগুলো এই দেশের অর্থনৈতিক মুক্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠাটা সহ সামাজিক অনেক পরিবর্তন তারা নিয়ে আসতে পারবে। তো সে লক্ষ্যে আজকে দেশ আসছে, এই কথাটা বঙ্গবন্ধু আগে বুঝতেন। এবং বঙ্গবন্ধু আপনার সমবায়ের কথা বলেছেন। বঙ্গবন্ধু আপনার একসাথে সবাই মিলেমিশে কাজ করার জন্য বিভিন্ন ধরনের প্রকল্পের কথা বলেছেন, এবং সেগুলো বাস্তবায়িত হয়ে আমরা দেখা গেছে যে বাংলাদেশে একটা অভূতপূর্ব পরিবর্তনের ধারা বঙ্গবন্ধু সৃষ্টি করতে চেয়েছেন, এবং সেই ধারাটাই এবং সেই দর্শনটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে পোষণ করেন, লালন করেন। এবং সে পরিপ্রেক্ষিতে উনি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেছেন এবং স্বপ্ন দেখাইছেন, এবং সেই স্বপ্নকে পূরণ করার জন্য উনি ওনার একটা পথ নকশা তৈরি করেছেন, এবং সেই পথ নকশা অনুযায়ী হাঁটা আরম্ভ করছেন, যার পরিপ্রেক্ষিতে হতদরিদ্র দেশটি আজকে একটি উন্নয়নশীল দেশের কাতারে আসে স্থান পেয়েছে। এবং এই দেশতে একটা লক্ষ্যমাত্রা হলো উন্নত বাংলাদেশ। সেই উন্নত বাংলাদেশের আমরা মাঝপথে আজকে উন্নয়নশীল দেশের কাতারে আছি, এবং আমাদের শিক্ষা খাত, যোগাযোগ খাত, স্বাস্থ্য খাত, আমাদের ইনফরমেশন টেকনোলজি সহ সামগ্রিকভাবে দেশটা আজকে একটা লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে। আমি মনে করি যে বঙ্গবন্ধুরই দর্শন, বঙ্গবন্ধু নেই কিন্তু বঙ্গবন্ধুর দর্শন আছে, বঙ্গবন্ধু নেই বঙ্গবন্ধুর কন্যা আছে, এবং তার নেতৃত্বে আমরা একটা উন্নত বাংলাদেশ গড়ব। এবং আমাদের গ্রামগঞ্জে সবাই সর্বসম্মতি করে আজকে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, এবং এই ঐক্য যতক্ষণ অটুট থাকবে, কোন ষড়যন্ত্র বাংলাদেশকে পিছিয়ে দিতে পারবে না। আজকে যারাই ষড়যন্ত্র করুক, 15 আগস্টের ষড়যন্ত্রকারীরা যতই রকম আজকে ওত পেতে থাকুক না কেন, বাংলার মানুষ শেখ হাসিনার নেতৃত্বে
এত বেশি দৃঢ় ঐক্যবদ্ধ যে এই সমস্ত পরিস্থিতিগুলোকে মোকাবিলা করার জন্য তারা সর্বদা সজাগ আছে। জি, আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ স্যার। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সৈয়দ হাসান ইমান, 1 মিনিট সময় আপনি পাবেন, কি যুক্ত করবেন? 1 মিনিট সময় আপনি পাবেন, কি যুক্ত করবেন? এই 1 মিনিটের মধ্যে বলতে চাই যে করোনার এই সময়ে আমরা যে শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে প্রকৃতিকে জয় করা যায় না, প্রকৃতির সঙ্গে সহ অবস্থান করতে হবে এবং সেই সহ অবস্থান করার জন্য সংঘবদ্ধভাবে সবাই মিলে করতে হবে। আজকে দেশগুলি এত কাছে এসে গেছে, পৃথিবী আমার ঘরের কাছে এসে গেছে, অতএব সারা পৃথিবীর মানুষকে একতাবদ্ধ হয়ে প্রকৃতির সঙ্গে সদ্ভাব রক্ষা করে আমাদের বেঁচে থাকতে হবে, না হলে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। অতীতে অনেক প্রাণী নিশ্চিহ্ন হয়ে গেছে, আমরাও নিশ্চিহ্ন হয়ে যেতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, বিশেষ করে মাননীয় মন্ত্রী এবং সৈয়দ হাসান ইমাম, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাতে চাই এবং নিচ্ছি ছোট্ট বিরতি। থাকুন এটিএন নিউজের সঙ্গে। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়।